আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সিনথিয়া রহমান। তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে মৌলভীবাজারের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টা 20 মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করেন তিনি। দুপুর 1টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে দুপুর 2:30টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা 6:45টায় জেলার দুসাই রিসোর্টে রাজনৈতিক সভায় যোগ দেবেন তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আছেন সহকর্মী শামীম চৌধুরী। সরাসরি চলে যাব তার কাছে। শামীম, প্রধানমন্ত্রী কখন নাগাদ মৌলভীবাজার পৌঁছাবেন? নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? কি বলছেন তারা, জানাবেন। সিনথিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান এই ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যে এসেই তিনি এখানে পৌঁছাবেন এবং তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন এখান থেকেই তিনি করবেন। এখানে তিনি এই শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের প্রায় 155 জন নারীর হাতে এই ফ্যামিলি কার্ডের রেপ্লিকা তুলে দিবেন এবং এর পাশাপাশি তৃতীয় পর্যায়ের যে ফ্যামিলি কার্ড কর্মসূচি বিতরণ, সেটি এখানে অনলাইনের মাধ্যমে দেশব্যাপী তিনি উদ্বোধন ঘোষণা করবেন এখান থেকে। আর নেতাকর্মীদের ভিড় যদি আপনাকে বলতে চাই, এখানে মূলত এখন একটু বৈরী আবহাওয়া চলছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এর মাঝেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা এসে এখানে জড়ো হয়েছেন প্রায় সকাল থেকেই। তখন কাঠফাটা রোদ ছিল, সেই কাঠফাটা রোদের মধ্যেই তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এরপর যখন বৈরী আবহাওয়া শুরু হয়েছে, এর মধ্যেও কিন্তু তারা এখানে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে উদ্দেশ্য করে। এর পাশাপাশি শুধুমাত্র যে বিএনপি নেতাকর্মী তারা নয়, এর পাশাপাশি সাধারণ জনগণ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা খুবই উচ্ছ্বাস প্রকাশ করছেন। এখানে দীর্ঘ 21 বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসছেন এবং তার আশাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমান এই শ্রীমঙ্গলের এই ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কিন্তু সরাসরি মৌলভীবাজার চলে যাবেন এবং মৌলভীবাজার গিয়ে সেখানে দ্বিতীয় পর্যায়ে যে অনুষ্ঠান রয়েছে মৌলভীবাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে, সেখানে তিনি অংশগ্রহণ করবেন এবং সেখানে তিনি মৌলভীবাজার রায়নগর উপজেলার ট্যাংরা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের 152 জন নারীর হাতে তিনি ফ্যামিলি কার্ড তুলে দেবেন। তো প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন, পথে পথে অনেক ভিড় রয়েছে, নেতাকর্মী এবং সাধারণ মানুষ অনেক উচ্ছ্বাস প্রকাশ করছেন তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এবং তিনি এখানে গাড়িতে করে আসছেন। তার যে বাস, সেই বাসের দুই পাশে নেতাকর্মী এবং সাধারণ মানুষরা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারেক রহমান কিন্তু তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। তো মোটা দাগে বলা যায় প্রধানমন্ত্রী তারেক রহমান 21 বছর পর এখানে আসছেন, উচ্ছ্বাসটা একটু বেশি। সিনথিয়া, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। পরবর্তীতে আপনাকে আরো আমরা আপডেট তথ্য জানিয়ে দেব। ধন্যবাদ। চট্টগ্রামের বাকলিয়ায় আলোচিত 3.5 বছরের শিশু ধর্ষণ মামলার রায় হবে আজ। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ঠিক করা হয়। এ সময় আসামি মনির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। গত 21 মে চট্টগ্রাম নগরীর বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় 3.5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় একটি ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মচারী মনির হোসেনের বিরুদ্ধে। রায়ের বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, কখন রায় ঘোষণা হতে পারে, বিস্তারিত জানাবেন। 10টার সময়, কিন্তু এখন ঘোষণা করা হবে আসলে 2টার সময়। এর আগেও কিন্তু একটি রায় রয়েছে, সেটি হচ্ছে আসলে নগরীর পতাঙ্গা এলাকায় একটি
মেয়েকে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ করা হয়েছিল। সেই অপহরণের মুক্তিপণের টাকা না পেয়ে সেই মেয়েটিকে আসলে 6 টুকরা করে তারা কিন্তু আসলে খুন করেছিল, 6 টুকরা করে খুন করেছিল। সেই রায়টি একটাই হবে দুপুর, এর পরপরই যে বাকলিয়ার যেই ঘটনাটি সেটি দুইটাই রায় ঘোষণা করা হবে। তবে এখনো পর্যন্ত রায় ঘোষণা করা হয়নি। রায় ঘোষণার পরপরই আসলে আমরা প্রতিক্রিয়া জানতে পারবো আত্মীয় স্বজনের, এবং ইতিমধ্যে আসামিদেরকে উভয় আদালতে আসামিদেরকে হাজির করা হয়েছে এবং আসামির পরিবারও এসেছেন। তবে শিশু বাকুলিয়ার যে ঘটনাটি দর্শনের পর তাকে কিন্তু আসলে হত্যার উদ্দেশ্যে কিন্তু আসলে চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। স্থানীয় জনগণের উদ্দেশ্যে সেখানে কিন্তু পুলিশের সাথে কয়েক সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে প্রায় 1 থেকে 150 লোক কিন্তু আসলে আহত হয়েছিল এবং সেখানে কিন্তু আমাদের একজন গণমাধ্যম কর্মীও কিন্তু আহত হয়েছিল। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হয়েছিল। আসামি তাকে কিন্তু আসলে ছাপাই সাক্ষীর যে সুযোগটি ছিল সেটি কিন্তু তিনি গ্রহণ করেনি। এর মধ্যে 18 জন সাক্ষী তাদের সাক্ষী দিয়েছেন। এটি 8ম কর্মদিবসে আজকে এই রায়টি ঘোষণা করাতে সবাই বলছেন আসলে আদালতে যারা রয়েছেন এবং পিপি তিনিও বলছেন আসলে এটি হবে বাংলাদেশের সর্ব সময়ের মধ্যে অল্প সময় কিন্তু এটি রায় ঘোষণা করাবে। এবং সেখানে একটি লোকাল অনলাইন পত্রিকা, লোকাল টেলিভিশনে কিন্তু তিনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন আসামি, তিনি ডেকোরেশন কর্মী, তিনি স্বীকার করেছেন তিনি যে আসলে সেই শিশুটিকে দর্শনের চেষ্টা করেছিলেন। তবে এখনো পর্যন্ত আমরা হয়তো পরবর্তী দুইটা রায় আসলে রায়ের কি হয় সেটি অপেক্ষা করছি। তবে পক্ষ যে আইনজীবী তারা তবে পরবর্তীতে হয়তো আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো বলে এমনটা প্রত্যাশা ছিল। কিন্তু এটাই ছিল আমার কাছে আদালত থেকে সর্বোচ্চ শুনলেন। ধন্যবাদ। 2015 সালে বরিশালের আগুইলঝাড়ায় ক্রসফায়ারে ছাত্রদল নেতা সহ 2 জনকে হত্যা মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহ সহ 4 আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ শুরু আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ হবে এ বিচারিক কার্যক্রম। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যা মামলায় সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়নসহ 12 আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনে সাক্ষ্য নেওয়া হবে। এছাড়া এই ট্রাইব্যুনালে রাজধানীর বাড্ডা এলাকায় 23 জনকে হত্যাসহ 3 অভিযোগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে করা মামলার বিচার কাজ হবার কথা রয়েছে। ভারী বৃষ্টিতে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন এলাকায় আজও পানিবন্দী আছে হাজারো পরিবার। কেউ কেউ ঘর ছেড়ে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে। সবচেয়ে বিপাকে আছে পথচারী, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। তবে পানিবন্দী মানুষের পাশে কর্তৃপক্ষের কোনো সহযোগিতা নেই বলে জানিয়েছে পৌরবাসী। অভিযোগ রয়েছে পৌরসভা কর্তৃপক্ষ দীর্ঘদিন ড্রেনের ময়লা পরিষ্কার না করায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশন সংকটের কারণে মহাসড়ক ও বাসাবাড়িতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। জলাবদ্ধতার কারণে অনেক কারখানা আজও বন্ধ রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই হামলার মদতদাতা হিসেবে অভিযুক্ত শিক্ষকদের দায়মুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। গেল রাতে বটতলা থেকে শুরু হওয়া মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন এবং অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এক পর্যায়ে উপাচার্য বাসভবন থেকে বের হয়ে আসলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন, অন্যথায় কঠোর কর্মসূচিতে নামার ঘোষণা দেন। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।